প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের থেকে আমি জানি যে তোমাদের অনেক স্কুলেই পরীক্ষা শুরু। তো আজকের থেকে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষাগুলোতে একটা ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো আমার কিছু অ্যাডভাইস অবশ্যই পরীক্ষার আগে, যেটা টিচারদের স্টুডেন্টদেরকে জানিয়ে দেওয়া উচিত, সেই অ্যাডভাইসগুলো আমি অবশ্যই দেবো। তো প্রথম কথা হলো, তোমরা চেষ্টা করবে সময়ে, মানে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে হবে। কারণ আমরা যদি একটু লেট করে যাই, তাহলে প্রথম পরীক্ষা বা পরীক্ষার সময় যদি একটু লেট করে যাই, তাহলে কি হয়, আমাদের মধ্যে একটা টেনশন তৈরি হয়। তো আমরা হাতে সময় নিয়ে পরীক্ষার হলে পৌঁছাবো এবং খুব ঠান্ডা মাথায় আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো সেই দিন আমাদের খুব ব্যস্ত হলে বা খুব টেনশন নিলে হবে না। তো তার জন্য পরীক্ষার দিন অবশ্যই গার্জিয়ানরা খেয়াল রাখবেন যেন ছাত্রছাত্রীরা কোনো রকম টেনশন না করে, ওদেরকে সঠিক সময়ে স্কুলের সারাউন্ডিংয়ের মধ্যে পৌঁছে দেওয়া এবং ওদের মধ্যে একটা উৎসাহ দেওয়া যে পরীক্ষাটা খুব ভালোভাবে এবং কনফিডেন্টলি দিতে হবে, এটা গার্জিয়ানদের কর্তব্য। এরপর স্টুডেন্ট তার নিজের দায়িত্বে অবশ্যই পরীক্ষার হলে যাচ্ছে, মানে সে একটা ভালো প্রিপারেশন নিয়ে অবশ্যই যাবে। আসলে অনেকেই রয়েছে ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষার হলে ঘাবড়ে যায়। তো এই ঘাবড়ে গেলে সমস্যা, ঘাবড়ে গেলে পরীক্ষা খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তাই তোমাদের ঘাবড়ালে চলবে না। তোমাদের কি করতে হবে না, ঠান্ডা মাথায় এবং যা তুমি প্রিপারেশন নিয়েছো সারা বছর ধরে, তার উপর একটা ভরসা অবশ্যই রাখতে হবে যে আমি একটা প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য কোয়েশ্চেন যেমনই আসুক আমি একটা ভালো পারফরমেন্স, মানে ওভারঅল পরীক্ষার যে সময়টুকু, ধরো এখনকার কেউ কেউ হয়তো 5 থেকে যারা 8 পর্যন্ত বা 9 পর্যন্ত, তোমরা দেখছো যে 70 নম্বরের পরীক্ষা হবে, অ্যানুয়াল ফাইনাল পরীক্ষা। তো সেই পরীক্ষায় আমরা একটা পারফরমেন্স করবো, 2-2.5 ঘন্টা ধরে লিখবো। তো তার জন্য একটা মোটিভেশন, হ্যাঁ, সেটা অবশ্যই সবসময় যেন ডিপার্টমেন্টটা হাই থাকে। তো তার জন্য তোমরা অবশ্যই সকালবেলা একদম না খেয়ে পরীক্ষার হলে চলে যাবে না। অবশ্যই পরিমিত খাবার খেয়ে যাবে, যেন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আমাদেরকে পরীক্ষার হলে থাকতে হবে। সেই সময় শরীরের দিক থেকেও একটা অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। তো এবারে তোমরা হয়তো হাতে উত্তরপত্র, প্রশ্নপত্র পেলে, তো উত্তরপত্র তোমাকে রেডি করতে হবে। তো তার জন্য তোমার উচিত ফার্স্টেই খাতাটা হাতে পেয়ে তোমরা, জানো প্রশ্ন দেওয়ার আগেই খাতাটা দিয়ে দেয়, অনেক মানে 5-7 মিনিট আগেই দিয়ে দেয়। খাতাটাকে ঠিকভাবে হলো গিয়ে, কেউ যদি মার্জিন টানতে চাও তাহলে স্কেল দিয়ে মার্জিন টেনে নিলে, বা কেউ যদি মনে করো ভাঁজ করে নেবে খাতা, যে দুপাশে চওড়া করে ভাঁজ করে নিতে হয়, সেভাবে ভাঁজ করে নিয়ে তোমরা কি করলে, নাম ঠিকভাবে লিখে, রোল নাম্বার লিখে খাতাটাকে রেডি করলে। এবারে খাতাটাকে রেডি করার পরে যখন তোমাদের প্রশ্নপত্র দিল, প্রশ্নপত্র পেয়ে তোমরা কি করবে না, প্রশ্নপত্রটা তোমরা জানো যে প্রথমের দিকে শর্ট কোশ্চেনগুলো দেওয়া থাকে, অবশ্যই শর্ট কোশ্চেনগুলোকেই প্রথমে করার চেষ্টা করবে। তো শর্ট প্রশ্ন করলে কি হয়, আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে ছোটো ছোটো প্রশ্নগুলো, সুন্দর উত্তরগুলো যদি আমরা লিখে ফেলতে পারি, তখন অনেকটা নাম্বারও কভার হয়ে যায়, অনেকটা টেনশন মুক্ত হয়ে যায়। তারপর আস্তে আস্তে আমরা ব্রড কোশ্চেনগুলোর দিকে যাব। কিন্তু পরীক্ষা দেওয়ার কিছু রুলস আছে। যেমন দেখা গেল যে আমি শর্ট কোশ্চেনগুলো লিখলাম, লেখার পরে আমি যখন 2 নম্বরের কোশ্চেন লেখা শুরু করছি, তখন অবশ্যই ধরো একটা কোয়েশ্চেন দিল যে, যে কোনো একটা সংজ্ঞা দিল, হয়তো ভৌত বিজ্ঞানের সংজ্ঞা, যে তাপ কাকে বলে। তো আমরা কি করব, তাপ বলে একটা হেডিং করব, করে তার নিচে আমরা সংজ্ঞাটা লিখব। বা হয়তো কোনো কোয়েশ্চেন দিল যে তোমার বড় কোয়েশ্চেন, 7 নম্বরের কোয়েশ্চেন, হয়তো ইতিহাসের কোয়েশ্চেন, মুঘল সাম্রাজ্য পতনের কারণ। তো আমরা যখন লিখব, অবশ্যই লেখা বিষয়টা যেন খুব সুন্দর সাজানো গোছানো হয়। হেডিংটা যেন করা থাকে যে মুঘল সাম্রাজ্য পতনের কারণগুলি হলো, বলে আমরা একটা কী করব, হেডিং করব। এতে কি হয়, মানে আমরা চেষ্টা করব খাতা এমনভাবে লেখার যেন টিচারের খাতাটা দেখতে খুব সুবিধা হয়। তো সেইভাবে যদি তোমরা সুন্দরভাবে গুছিয়ে খাতাটাকে রেডি করো, এবং যদি একটু কালি চেঞ্জ করো, মানে কালো কালি দিয়ে হেডিংটা করলে, নীল কালি দিয়ে সুন্দরভাবে উত্তরটা লিখলে, এরকমভাবে যদি করো তাহলে খুব সুন্দর হয়। এবং যে প্রশ্নগুলোতে তোমরা দেখবে যে অনেক বেশি পয়েন্ট রয়েছে, দেখা গেলো একটা, আমরা আগে যেরকম লিখতাম, একটা হলো
তোমার রচনা। রচনা আমাদের হয়তো দেখা গেল আসলো যে বিজ্ঞান আশীর্বাদ না মানে অভিশাপ। তো সেক্ষেত্রে আশীর্বাদ না অভিশাপ, সেক্ষেত্রে আমরা একটা ভূমিকা দিতাম। তারপর তার আন্ডারে অন্তত 8টা-10টা পয়েন্ট লিখতাম। লাস্টে গিয়ে হয়তো সেটা আমরা একটা কনক্লুশন টানতাম বা উপসংহার হিসাবে একটা পয়েন্ট করে দিতাম। দেখা গেল 8-10টা পয়েন্ট হতো। তো এবারে বিজ্ঞান রচনায় 10 নম্বর থাকতো, সেখানে পয়েন্ট অনুযায়ী হয়তো দেখা গেলো 10টা পয়েন্ট আমি করলাম, 10টা হেডিং দিয়ে 10টা পয়েন্ট সুন্দর করে গুছিয়ে প্যারা প্যারা করে সুন্দর করে লিখলাম। তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা অবশ্যই বেশি ক্যারি করতো। অনেকে হয়তো দেখা গেল গড়ে লিখে দিল, পরপর পরপর কোনো পয়েন্ট সিস্টেম নেই, কোনো হেডিং নেই, শুধু দাগ নম্বর দিয়ে রচনাটা লিখে দিল। তো সেক্ষেত্রে তারা কিন্তু নাম্বারটা অনেক কম পেত। তো তাই জন্য তোমরা খাতাটাকে সাজানো গোছানো করবে। আচ্ছা, তারপর আর কিছু অ্যাডভাইস আছে, যেগুলো যেমন অঙ্ক পরীক্ষার সময়। অঙ্ক পরীক্ষার সময় তুমি কী করবে, মাথা ঠান্ডা রেখে অঙ্ক পরীক্ষা দেবে। কারণ একটা অঙ্ক যদি তোমার বেঁধে যায়, সেটা যেন তোমার মাথায় এমন কোনো ইগো না চেপে যায় যে ওই অঙ্কটা আমি করেই ছাড়বো। এটা কিন্তু পরীক্ষার হলে ইগো করলে হবে না। ইগোটা পরীক্ষার হলের জন্য নয়। পরীক্ষার হলে কোনো টেস্টিংয়ে যাবে না, কোনো এক্সপিরিয়েন্স করতে যাবে না। পরীক্ষার হলে যাচ্ছ, তোমার কত নাম্বার তুমি পেতে পারবে সেটা, দক্ষতাটা তোমার কতগুলো, তুমি ওই অঙ্কটা পারছো কিনা সেটা তো টিচার দেখবে না। যে অঙ্কটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে, তুমি যে অঙ্কগুলো পারছো, তুমি জানো শিওর পারবে, সেই অঙ্কগুলো করবে। যেটা নিয়ে কনফিউশন হচ্ছে ওটা কিচ্ছু করার দরকার নেই, সাইডে রেখে দেবে। লাস্টে হাতে সময় রেখে অবশ্যই সেই অঙ্কটা করার চেষ্টা করবে। তো আমার একটা অঙ্কের জন্য পুরো পরীক্ষাটাকে নষ্ট করার কোনো দরকার নেই। বা হয়তো আমার ইংরেজি কোয়েশ্চেন হাতে পেয়ে দেখলাম রাইটিং কমন আসে, এটা নিয়ে অনেকের ভয় থাকে যে রাইটিংটা কমন আসলো না, কী করবো। তার জন্য কী করবে, পুরো টেনশন নেওয়ার দরকার নেই। পুরো প্রশ্নটা পরীক্ষা দিয়ে শেষ করবে, শেষ করে লাস্টে সেই রাইটিংটার উপরে তুমি কী করতে পারো, বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে যতটা পারবে, তোমার দ্বারা যতটা সমর্থ হবে ততটা তুমি লিখে আসতে পারো। তো পরীক্ষার হলে আমি যেগুলো বলছি সেগুলো, সেই সমস্যাগুলোই যে শুধু থাকবে তা নয়, আরও কত রকম সমস্যা হতে পারে। দেখা গেল কোনো একটা পাশের ছাত্র কোনো একটা সমস্যা তৈরি করেছে, সেটা নিয়ে টিচার চিল্লামিল্লি করছে, তাতেও তোমার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তাই কোথায় চিল্লামিল্লি হচ্ছে, কোন টিচার কাকে বকছে, কার কী হলো, ওই দিকে তোমাকে কিন্তু নজর দিলে হবে না। ফোকাস, তোমার পরীক্ষার হলে গেছো, তোমার টোটাল ফোকাসটা থাকবে তোমার খাতার উপর, এবং তুমি অন্য আশেপাশে পরিবেশে কী হচ্ছে সেদিকে কিন্তু ধ্যান দিলে তোমার পরীক্ষায় ডিস্টার্ব হবে। তুমি হয়তো কোনো কিছু লিখছিলে মনোযোগ দিয়ে, সেই একটা ডিস্টারবেন্সের জন্য তোমার মনটা ওই দিকে চলে গেল, সেই জায়গাটা হয়তো তুমি ভুলে গেলে, সেই জায়গাটা মিস করে গেলে। তো তার জন্য পরীক্ষার হলে কিন্তু সম্পূর্ণ মনোযোগ তোমার প্রশ্নপত্র এবং খাতার দিকে লক্ষ্যটা থাকবে। এবং চেষ্টা করবে, যেগুলো স্বাভাবিক ব্যাপার সেগুলো একটু বলে দিই। প্রথম কথা, হাতের লেখাটা সুন্দর করতে হবে। হাতের লেখার ওপর কিন্তু দাঁড়িয়ে একটা টিচারের ইমপ্রেশন স্টুডেন্টের ওপর খুব ভালো হয়। তারপর চেষ্টা করবে যে খাতার মধ্যে যেন নোংরা না হয়। আমরা অনেক সময় লিখি আবার কেটে দিই, আবার কেটে ওটাকে একটু পেন দিয়ে ঘিজিমিজি করার চেষ্টা করি। সেই সমস্ত নোংরাগুলো খাতায় করব না। খাতা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং খুব গুছিয়ে। হাতের লেখা সুন্দর নাও হতে পারে, কিন্তু তুমি যদি গুছিয়ে লেখো তাহলে কিন্তু সেই হাতের লেখা, যেহেতু তোমার সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু অনেকটা মেকআপ হয়ে যেতে পারে। তো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে। খাতা বাঁধা একটা বড় ব্যাপার। হয়তো দেখা গেল আমি এক্সট্রা পেজ নিলাম, তো সেই পেজটা খাতার সঙ্গে কোনো রকম বেঁধে জমা করে দিলাম, পরে হয়তো সেই গেটটা খুলে গেল, বা দড়ি দিয়ে যে বাঁধার সিস্টেমটা, সেটা হয়তো কোনো সমস্যা হলো। তো সেই জায়গাটাও অবশ্যই খেয়াল রাখবে। প্রত্যেকটা পেজেই তোমার দেখবে স্কুলে বলে দেবে নাম, রোল নাম্বার লিখে দিতে। যদি কখনো হারিয়েও যায় খাতা, তাহলে নাম, রোল নাম্বার থেকে তোমার খাতাটা যেন তোমার নাম্বারের সঙ্গে অ্যাড হয়। তো সেটাও অবশ্যই খেয়াল রাখবে। তো আমরা আজকে পরীক্ষার বিষয়ে অনেক কটা বিষয় জানতে পারলাম, কীভাবে পরীক্ষার হলে টেম্পারমেন্ট একটা বড় ব্যাপার। সবসময় টেম্পারমেন্টটাকে ধরে রাখবে, ভেঙে পড়বে না, বা হলো গিয়ে হতাশায় ভুগবে না। পরীক্ষার হলে অবশ্যই যা জানো তাকেই উগড়ে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুবান্ধবদের সাহায্য পাবে, কিন্তু তোমরা প্রথম চেষ্টা করবে বন্ধুবান্ধবের সাহায্য না নিয়ে তোমার দ্বারা যতটুকু সম্ভব বন্ধুবান্ধবকে বলে রাখবে। প্রথম দিকে যেন একদমই ডিস্টার্ব না করে, ঠান্ডা মাথায় সমস্ত কিছু লেখা হয়ে যাওয়ার পর লাস্ট আধ ঘন্টায় তুমি বন্ধুবান্ধবকে বলতে পারো যে হ্যাঁ দেখ, এই প্রশ্নটা তুই কী লিখেছিস বা আমি কী লিখেছি, সেটা নিয়ে তুমি আলোচনায় যেতে পারো। কিন্তু প্রথম 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু নিশ্চিন্তে লিখে নিতে হবে। অনেকে আছে প্রশ্নপত্র দেখে এত সহজ প্রশ্ন, খুব আনন্দ পেয়ে যায়, লাস্টে কোয়েশ্চেন অ্যান্সার এগুলো
লিখতে লিখতে দেখা যাচ্ছে হয়তো একটা প্রশ্ন দুজন বন্ধু মিলে আলোচনা করে লিখতে লিখতে অনেকটা টাইম নষ্ট করে ফেলে। লাস্টে গিয়ে দেখছে হয়তো আধ ঘন্টা সময় বাকি আছে, এদিকে হয়তো দেখা গেল প্রায় 30-40 নম্বর কোয়েশ্চেনের উত্তর দেওয়া বাকি। এরকমটা যেন না হয়, তাই টাইম ম্যানেজমেন্টটা একটা খুব বড় ফ্যাক্টর। পরীক্ষার হলে যদি ঘড়ি থাকে তাহলে তো খুবই ভালো, নইলে ঘন্টা পরে তোমরা জানতে পারো যে 1 ঘন্টা পড়েছে মানে 1 ঘন্টা আমার হয়ে গেছে, তার জন্য কত নম্বর অ্যাটেম্প হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বাড়ি থেকে হিসাব করে। এর জন্য সবচেয়ে ভালো হলো গিয়ে বাড়িতে মক টেস্ট দিয়ে যাও। মক টেস্টটা কী জিনিস, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা নিশ্চয়ই যে সমস্ত জায়গায় নিজেরা বাড়িতে পড়াশোনা করো বা যেখানে পড়ো সেখানে হয়তো পরীক্ষা নিয়েছে, সেখানে তুমি অলরেডি টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা বুঝেছো, কতক্ষণের মধ্যে কত নম্বরের প্রশ্ন শেষ করতে হবে। তাই সেই টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর পরীক্ষার হলে। তো অবশ্যই এগুলো মাথায় নিয়ে যাবে। অবশ্যই অন্যের ভরসায় যাবে না, অন্যের ভরসায় যে যায় সে অ্যাকচুয়ালি বোকামি করে। কারণ কোনো কারণে হয়তো টিচার তোমার বন্ধুর ভরসায় পড়ে গেলে, যে বন্ধু আমাকে এই দুটো পড়বে আমি দুটো পড়বো, ও দুটো আমাকে দেখাবে আমি ওকে দুটো দেখাবো, এই ভরসায় কখনো যাবে না। হয়তো দেখা গেল তাকে ফট করে টিচার কী করতে পারে, তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দিতে পারে। তখন কিন্তু তোমার পুরো পরীক্ষা দেওয়ার আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। তুমি ওর উপর ডিপেন্ড করে গেছিলে। কখনোই পরীক্ষার হলে কারোর উপর ডিপেন্ড করে যাওয়া উচিত নয়। তো আমি যা যা বললাম অবশ্যই তোমরা মাথায় রেখে পরীক্ষার হলে প্রবেশ করো।